নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। আজকের গন্তব্য বেশ একটু দূরে, তাই তো আলো ফোটার আগেই চলে এসেছি দমদম স্টেশনে। শীতের এই কনকনে সকালে আজ আমার গন্তব্য নদিয়ার একটি গ্রাম মাঝদিয়া। তাই প্রথমে ধরে নেব রানাঘাটে যাওয়ার ট্রেন। রানাঘাট থেকে পাল্টে নেব গেদে যাওয়ার ট্রেন, যা আমায় নামিয়ে দেবে মাঝদিয়ায়। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, আগে উঠে নি তাহলে। উঠে পড়েছি কৃষ্ণনগর লোকালে। ভেবেছিলাম রানাঘাট লোকালই ধরব, কিন্তু তার মিনিট 10 আগেই কৃষ্ণনগর লোকাল এসে যাওয়ায় উঠে বসলাম তাতেই। মাঝদিয়া যাওয়ার জন্য সরাসরি ট্রেন আছে শিয়ালদহ গেদে লোকাল, কিন্তু সেটাতে গেলে আমি হয়তো সরাসরি মাঝদিয়ায় পৌঁছে যেতাম, কিন্তু সেক্ষেত্রে একটু দেরি হয়ে যেত। এই ভোর ভোর মাঝদিয়ায় চলেছি তার প্রথম এবং প্রধান কারণ মাঝদিয়ার বিখ্যাত গুড়ের হাটটি দেখব বলে। নোলেন গুড়ের হাট বসে খুব ভোরে এখানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত শেষও হয়ে যায়। 7:52 গেদে লোকালে গেলে এই হাট দেখতে পাওয়া খুব মুশকিল হতো, তাই রাত থাকতেই মাঝদিয়ার উদ্দেশ্যে যাত্রা। এই ট্রেনে আমি রানাঘাট পর্যন্ত যাব, সেখান থেকে 8:45 রানাঘাট গেদে লোকাল ধরে নেব। আজকের ট্রেন যাত্রায় আমার সাময়িক সঙ্গী এই ছোট্ট বন্ধু। ট্রেনেই আলাপ, ওর সঙ্গে গল্প করতে করতে দিব্যি চলেছি রানাঘাটের দিকে। বাইরে অবশ্য এখনো সূর্যের দেখা নেই, এদিকে বেশ কুয়াশা। রানাঘাট থেকে পাল্টে নিয়েছি ট্রেন, ধরে নিয়েছি গেদে লোকাল। এই ট্রেন মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমায় নামিয়ে দেবে মাঝদিয়া স্টেশনে। রানাঘাট ছাড়াতেই বদলে গেল দৃশ্যপট। সবুজ প্রকৃতি ধীরে ধীরে ছেয়ে গেল চারিদিকে। এই পথের এই গ্রাম্য শ্যামল সৌন্দর্যটাও বেশ আকর্ষণীয়। মাঝদিয়ার এরকম নামকরণ নিয়ে খুব সঠিক বা ঐতিহাসিক কোনো তথ্য আমি অন্তত পাইনি। তবে কিছু লোককথায় মাঝ অর্থাৎ মাঝখানে, অথবা মাঝ অর্থাৎ মাঝি বা নৌকা, এবং দিয়া অর্থাৎ নদী বা জল থেকে এই নাম এসেছে বলেই অনুমান করা হয়, যা নদীমাতৃক অঞ্চলের বৈশিষ্ট্য তুলে ধরে। তবে এই অঞ্চলকে বিখ্যাত করেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তিনি নিজের রাজধানী কৃষ্ণনগর থেকে সরিয়ে মাঝদিয়ার পাশেই শিবনিবাসে নিয়ে এসেছিলেন। তার খুব পছন্দের জায়গা ছিল এই শিবনিবাস। চূর্ণী নদীর ধারে ছোট্ট সুন্দর শান্ত এই জনপদ। আমবাগানে ঘেরা এই জায়গায় প্রখর গ্রীষ্মেও শীতল করে মন প্রাণ। মহারাজ তার 2 মহিষীর জন্য 2টি শিব মন্দির এবং আরও বেশ কিছু মন্দির নির্মাণ করেন এখানে। এখন অবশ্য মাঝদিয়ার নাম তার সুন্দর নোলেন গুড়ের জন্য সুবিখ্যাত। কথা বলতে বলতে চলে এসেছি মাঝদিয়ার কাছাকাছি। সুন্দর প্রকৃতি ছাড়িয়ে এবার ধীরে ধীরে দেখা যাচ্ছে ঘরবাড়ি। ট্রেন ঢুকছে মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়ায় আমায় নামিয়ে গেদের উদ্দেশ্যে চলে গেল ট্রেন। এদিকে কিন্তু প্ল্যাটফর্ম খুব ফাঁকা নয়। এই শীতেও সকালে ভালোই লোকজন আছে দেখছি। স্টেশনে দেখা মিলল গুড়ের হাড়ির। ট্রেনে চড়ে ওই গুড়ের হাড়ি চলে যাবে দূর দূরান্তে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি নেমে শুরু করেছি হাঁটা। সামনের বড় রাস্তায় গিয়ে বেঁকে যাব বাঁ দিকে। শুনলাম এখান থেকে মিনিট 5 হাঁটলেই মিলবে মাঝদিয়ার সেই বিখ্যাত গুড়ের হাট। এই হাট কিন্তু শুধুমাত্র রবি এবং বুধবারে বসে। চলে এসেছি হাটের কাছাকাছি। কাছাকাছি বললাম এই কারণে, এখান থেকেই দেখছি রাস্তার ধারে সার দিয়ে সাইকেল নিয়ে শিউলিরা দাঁড়িয়ে আছেন। তাদের কাছেই গুড়ের হাড়িতে রাখা নানান মানের এবং নানান দামের গুড়। সুন্দর নোলেন সুবাস ভেসে আসছে এখান থেকেই। এবারে চলুন গুড়ের হাটের ভিতরের দিকে যাওয়া যাক। ওই ভোর রাতে বেরিয়েও আমি এসে পৌঁছেছি মোটামুটি 9:30 নাগাদ। এই হাট বসে ভোর 5টা থেকে,
তাই এখন হাট অনেকটাই শেষের দিকে, তবুও আছেন এখনও বেশ কিছু ব্যাপারী। চলুন একটু ঘুরে ফিরে দেখা যাক। একটি লম্বা ধাতব কাঠি সুরসুর করে ভাঁড়ের ভেতর ঢুকিয়ে সুরুত করে টেনে এনে তালুতে রেখে জিভ দিয়ে তার স্পর্শ করে গুণগত মান পরখ করে নিতে পারেন গুড়ের জহুরিরা। সেই অনুযায়ী ঠিক হয় দাম। তাই তো প্রত্যেক ব্যাপারীর কাছেই সেই গুড়ের কাঠি রয়েছে দেখলাম। অনেকেই টেস্টও করছেন। ভাঁড়ের মুখে সুবাসিত নলেন গুড় আর ভিতরে বাদামি ভেজাল গুড় বুঝতে পারলেই হু হু করে কমে যায় দাম। এভাবেই কাকভোর থেকে আড়তদারদের সঙ্গে দর কষাকষি করে সকাল 10টার মধ্যেই গুড় কেনা শেষ হয়ে যায় শহুরে ব্যাপারীদের কেনা গুড় দুপুর গড়ালেই লরি ভর্তি হয়ে বিকেলের পড়ন্ত আলোয় নদিয়ার মাঝদিয়া ছেড়ে ছড়িয়ে পড়ে কলকাতা সহ তামাম ভারতে। এই যে এখন চলছে লরিতে গুড় তোলার কাজ। শয়ে শয়ে গুড়ের হাঁড়ি উঠছে এক একটি লরিতে। এমনকি ভারতের বাইরেও সুখ্যাতি রয়েছে নদিয়ার এই মাঝদিয়ার নলেন গুড়ের। তবে স্বাদে গন্ধে অতুলনীয় এই নলেন গুড় তৈরি করা কিন্তু যে কোনো কারোর কম্য নয়, এমনটাই বলছেন বংশ পরম্পরায় গুড় তৈরিতে যুক্ত শিউলিরা। খেজুর রস থেকে নলেন গুড় তৈরি করা আদপে একটা শিল্প, আর অভিজ্ঞ শিল্পীরাই জানেন কিভাবে কোন কায়দায় কতক্ষণ জাল দিলে তৈরি হবে রসনা তৃপ্তির আসল নলেন গুড়। একটুখানি আগুপিছু হলেই ফুটন্ত অবস্থাতেই মারা যাবে নলেন গুড়ের স্বাদ। শিউলিদের মতে জিরেন কাঠের নলেন গুড় তার স্বাদে এবং গন্ধে সর্বোত্তম। কিন্তু কি এই জিরেন কাঠ? গাছ তৈরির পর মোটামুটি 3 থেকে 4 দিন রস সংগ্রহের পর গাছকে বিশ্রাম দিতে হয়, একেই বলে জিরেন। গড়পড়তা দিন 4 বিশ্রাম দেওয়ার পর ফের মাথার কাছে চেঁচে নিয়ে কঞ্চি ঢুকিয়ে দিলেই আবার শুরু হয়ে যায় রস ঝরা। জিরেনের পর প্রথম রাতে যে রস পাওয়া যায় তাকেই বলে জিরেন কাঠের রস। অভিজ্ঞরা বলেন স্বাদ এবং গন্ধে এর মাহাত্ম্যই আলাদা। বাকি রসের নাম তাঁতরস, ঝরারস, এলারস, এর মিষ্টতা বা সুগন্ধ অনেকটাই কম। শিউলিদের আক্ষেপ প্রকৃত গুড়ের মূল্য দেওয়ার ক্রেতা নেই, সবাই এখন মজে রয়েছেন কৃত্রিম সুবাসে। 10 থেকে 12টি গাছের রস সংগ্রহ করলে তৈরি হয় 3 থেকে 4 কেজি গুড়। মাঝদিয়ার পাইকারি গুড় বাজারে 5 কেজির ভাঁড় বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকায়। 2 কেজির ভাঁড় 200 থেকে 210 টাকা। কোনো কোনো গুড়ের অবশ্য 1 কেজির দামই 200 টাকা। 10 থেকে 12টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার পর গুড় তৈরি পর্যন্ত খরচ দাঁড়ায় প্রায় 500 টাকা, অর্থাৎ কেজি প্রতি শিউলিদের খরচ 100 টাকারও বেশি। সেখানে 80 টাকা কেজি দরে খাঁটি গুড় কিভাবে বিক্রি করছেন তারা? এই প্রশ্ন শুনেই মুখে কুলু পাড়ছেন আড়তদার থেকে শিউলি সকলেই। তবে হ্যাঁ, এই হাটে পাটালি সেভাবে মেলে না। বিশেষভাবে অর্ডার দিলে তবেই পাটালি বানিয়ে দেন শিউলিরা। কলকাতা থেকেও প্রচুর মানুষজন দেখলাম এই গুড়ের হাট দেখতে এসেছেন। তারাও রীতিমতো দরদাম করে কিনছেন হাটের গুড়। গুড়ের হাট দেখে এবার আবার পথে আমি চলেছি স্টেশনের অপর পাশে। সেখান থেকে ধরে নেব শিবনিবাস যাওয়ার টোটো বা অটো। এই গুড়ের হাট দেখতে হলে কিন্তু বেশ সকাল সকাল আসতে হবে আপনাদের। সেটা একটু কঠিন কাজ এই শীতের সকালে। এই হাট থাকে মোটামুটি নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ধরে নিয়েছি টোটো। এবারে চলেছি কৃষ্ণনগর রোড ধরে কৃষ্ণগঞ্জ পার করে শিবনিবাসের দিকে। মাঝে একটু টোটো থামিয়ে কিনে নিয়েছি মিষ্টি, নলেন গুড়ের মাখা সন্দেশ। তাড়া থাকায় তার ছবি অবশ্য তুলতে পারিনি, পরে দেখাচ্ছি আপনাদের। এই টোটো অবশ্য আমায় নামিয়ে দেবে শিবনিবাস মোড়ে। সেখান থেকে মিনিট 5 হেঁটে যেতে হবে চূর্ণী নদী পেরিয়ে মন্দিরে। টোটো আমায় নামিয়ে দিল এই মোড়ে। এবারে এখান থেকে হাঁটা শুরু। এমনিতে সবুজে ঘেরা সুন্দর পথ, হাঁটতে ভালোই লাগবে। মিনিট 3 হেঁটে চলে এলাম চূর্ণী নদীর সামনে। এখানে নদী পেরোতে হয় একটি বাঁশের সাঁকোর মাধ্যমে। সেটাই এখানকার অন্যতম বড় আকর্ষণ। আমিও চললাম পায়ে পায়ে বাঁশের সাঁকো পেরিয়ে। বেলা প্রায় 11:30 বাজে। সূর্যের দেখা নেই, চারিদিকে কুয়াশা, একটা ঠান্ডা ঠান্ডা, প্রচণ্ড কনকনে একটা ঠান্ডা শীত পড়েছে এখানে।
কিন্তু ভালো লাগছে, এই শীতটা উপভোগ করছি। এই যে বাঁশের সাঁকো চূর্ণী নদীর ওপরে, এটা একটা দারুণ দেখার বিষয় শিবনিবাসে আসার জন্য। শিবনিবাস আমি এসেছি আগে, এর আগে 2-3 বার আসা হয়েছে। একবারই বাঁশের সাঁকোতে এসেছিলাম, কিন্তু দারুণ। এই দেখুন, এই দৃশ্যটা সত্যি খুব অসাধারণ। চারিদিকে এই যে নদী, সুন্দর বাঁশের সাঁকো। শিবনিবাসে এটা একটা বড় আকর্ষণ। প্রচুর লোক, মানুষজন আসছেন, বাঁশের সাঁকো নিয়ে ছবি তুলছেন, আমি দেখছি। এটা কিন্তু হচ্ছে, ভালোই চলছে। যাই হোক, আমরাও একটু তুলছি, এবারে মন্দিরে যাব। তার আগে সাঁকোটা একটু পার হয়ে নিলাম। চূর্ণির ধারটাও এখানে খুব সুন্দর। নদীর ওপরে সাঁকোটা সেই সৌন্দর্য আরও যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নদী চলে গিয়েছে সবুজের বুক চিরে কোন সুদূরে। এখানে খানিক সময় দেওয়াই যায়। নদী দেখতে দেখতে শুনে নেওয়া যাক ছোট্ট করে এখানকার ইতিহাসটা। মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে সরিয়ে আনেন। এলাকার নামকরণ করেন শিবনিবাস। এখানে তিনি একটি সুন্দর রাজপ্রাসাদ এবং বেশ কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেন, যার মধ্যে এখন মাত্র 3টি মন্দির অবশিষ্টই রয়েছে। প্রতিটি মন্দির উচ্চতায় 60 ফুট। এই শিবনিবাস অঞ্চলে তার রাজধানী প্রতিষ্ঠার একটা কাহিনী আছে। মহারাজা কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামে এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাঝদিয়ার কাছাকাছি গহন অরণ্যে এই জায়গাতে আসেন। ডাকাতকে দমন করে সৈন্য সামন্ত নিয়ে এক রাত সেখানেই অবস্থান করেন। পরদিন সকালবেলায় তিনি যখন নদী তীরে মুখ ধুচ্ছিলেন, তখন একটি রুই মাছ তার খুব কাছাকাছি চলে আসে। আনুলিয়া নিবাসী কৃষ্ণরাম নামে মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এই স্থান অতি রমণীয়, উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়, তাই এই স্থানে মহারাজ বাস করলে তা নিশ্চয়ই ভালো হবে। মহারাজ তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এমনই একটা নিরাপদ জায়গায় খুঁজছিলেন। এরপর তিনি কঙ্কনাকারে নদীবেষ্টিত এই জায়গাটি সুরক্ষিত করেন। এই শিবনিবাসেই মহারাজ কৃষ্ণচন্দ্র মহাসমারোহে অগ্নিহোত্র বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিতমণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন, যার ফলে সেই সময় শিবনিবাস কাশী তুল্য বলেই পরিগণিত হতো। আবার কারো কারো মতে এই স্থানে নসরত খাঁ নামে এক ফকির বাস করতেন। স্থানীয় মানুষের কাছে এই জায়গা নসরত খাঁর বেড় নামেই পরিচিত ছিল। সেই ফকিরের অনুমতি নিয়েই নাকি রাজা এখানে রাজধানী স্থাপন এবং রাজপ্রাসাদ নির্মাণ করেন। এছাড়াও অনেক রকম কথকথা ঘোরাফেরা করে লোকমুখে। তবে রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়ের লেখা অন্নদামঙ্গল কাব্যে এই শিবনিবাসের উল্লেখ পাওয়া যায়। চূর্ণির সাঁকো থেকে মন্দির পায়ে হেঁটে কিন্তু 1 মিনিট, ওই তো দেখা যাচ্ছে। চলে এসেছি শিবনিবাসের বিখ্যাত মন্দির চত্বরে। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিবনিবাসের এই মন্দিরগুলি বাংলার মন্দির রীতিতে উল্লেখযোগ্য সংযোজন। আজ রবিবার, তাই একটু ভিড় বেশি মনে হচ্ছে। এখানকার প্রথম দেবালয়টি রাজরাজেশ্বর শিব মন্দির নামেই পরিচিত। সাধারণের কাছে যা বুড়ো শিবের মন্দির। এই মন্দিরটি বাংলার প্রচলিত মন্দির রীতির মধ্যে পড়ে না। উঁচু ভিত্তিবেদির ওপর উপস্থাপিত অষ্টকোণ প্রস্থচ্ছেদের এই মন্দিরের শীর্ষদেশ ছত্রাকার। খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির 8টি সরু থাম। প্রবেশদ্বারের খিলান এবং অবশিষ্ট দেওয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত। প্রতিষ্ঠাকাল 1754 সাল। 9 ফুটের একটি বড় কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এখানে নিত্য পূজিত হয়। শিবলিঙ্গের বেশি উচ্চতার জন্য শিবলিঙ্গের মাথায় জল এবং দুধ ইত্যাদি ঢালবার জন্য সিঁড়ি আছে আলাদা। সিঁড়িটি একদিকে কয়েক ধাপ উঠে অপর দিকে নেমে গিয়েছে, যাতে পুণ্যার্থীরা একদিক দিয়ে উঠে বাবার মাথায় জল ঢেলে অপর দিক দিয়ে নামতে পারেন এবং শিবলিঙ্গের পূর্ণ প্রদক্ষিণ করতে পারেন। বর্তমানে অবশ্য বিশেষ কারণে শিবলিঙ্গের পূর্ণ প্রদক্ষিণ বন্ধ আছে। বলা হয় এটি নাকি পূর্ব ভারতের 2য় বৃহত্তম শিবলিঙ্গ, তবে এর সত্যতা আমার সঠিক জানা নেই। এই মন্দির সম্ভবত মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রথমা স্ত্রীর জন্য বানিয়েছিলেন বলেই অনুমান করা হয়। এবারে দেখা যাক পাশেই থাকা রাজ্ঞীশ্বর শিব মন্দির। রাজ্ঞীশ্বর শিব মন্দির উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত বর্গাকার প্রস্থচ্ছেদের 4 চালাযুক্ত মন্দির। প্রতিষ্ঠাকাল
1762 সাল। এই মন্দিরে একটি প্রতিষ্ঠা ফলক আছে। সেই প্রতিষ্ঠা ফলকে উৎকীর্ণ লিপি থেকে জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয়া মহিষী স্বয়ং যেন মূর্তিমতী লক্ষ্মী ছিলেন। সম্ভবত এই মন্দিরটি তার দ্বিতীয়া মহিষীর জন্যই নির্মাণ করেছিলেন মহারাজা। এই মন্দিরের শিবলিঙ্গ প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট, এর উচ্চতা 7.5 ফুট। এই মন্দিরেও কিন্তু আগের মন্দিরের মতোই শিবলিঙ্গের মাথায় জল ঢালার সিঁড়ি আছে। এদের পাশেই রাম সীতার মন্দির। এই মন্দিরটিও উঁচু ভিত্তিবেদির ওপরে স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার ওপরে তৈরি একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটি ছাদ ত্রিভুজাকার না হয়ে অনেকটা ঘণ্টা লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। দালান এবং শিখরের খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল 1762 সাল। বলা বাহুল্য শিবনিবাসের এই মন্দিরগুলিতে টেরাকোটার কোনো কাজ কিন্তু নেই। 1824 সালে বিশপ হেয়ার সাহেব নৌকো করে ঢাকা যাওয়ার পথে এখানে নেমে এই মন্দিরগুলি দেখেন এবং মুগ্ধ হন। পরে তিনি এই মন্দিরগুলির বিবরণ 1828 সাল নাগাদ লন্ডন থেকে প্রকাশিত জার্নালে প্রকাশ করেন। পরবর্তীতে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের অর্থানুকূল্যে 1965 বা 66 সাল নাগাদ শিবনিবাসের এই মন্দিরগুলির সংস্কার করা হয়। যারা গাড়িতে বা বাইকে আসবেন তারা কিন্তু একটু দূরেই একটা পাকা সেতু আছে, সেখান দিয়ে শিবনিবাসে আসতে পারবেন। বাঁশের সেতু ডিঙোতে হবে না। মন্দির দেখে 1 মিনিট হেঁটে চলে এসেছি রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে। তেমন কিছুই নেই, তবে কিছু এখনো বেঁচে আছে, যা ইতিহাসের সাক্ষী হয়ে জানান দেয় মহারাজা কৃষ্ণচন্দ্রের এখানে রাজধানী স্থাপনের কথা। জায়গাটি কিন্তু খুব সুন্দর, প্রচুর বড় বড় গাছের ছায়ায় ঢাকা। এখানে একটু সময় কাটাতে ভালোই লাগবে। মন্দির চত্বরে অত ভিড় থাকলেও এখানে কিন্তু কেউই নেই, কেউ বোধহয় জানেনই না। শিবনিবাস মন্দিরে আমরা ছিলাম, সেখানে তো আজকে রবিবার, জনঅরণ্য, প্রায় প্রচুর মানুষজন এসছেন, কিন্তু মন্দির থেকে 1 মিনিটের হাঁটা পথ, প্রায় পিছনেই বলা যেতে পারে। এই যে রাজবাড়ির ধ্বংসাবশেষ, সেখানে কিন্তু কেউ নেই, জনমনুষ্যই নেই। অনেকে হয়তো জানেন না, আমার মনে হয় সেটাই। তো এই জায়গাটাও আপনারা আসতে পারেন। জায়গাটা খুব সুন্দর, কিন্তু একদম প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, বড় বড় সব গাছ রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, রাজবাড়ির ধ্বংসাবশেষ। এইটা যদি আপনারা আসেন, এটা কিন্তু মিস করবেন না। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর। শিবনিবাস মন্দিরের পাশেই, ফলে আপনাদের খুব বেশি হাঁটাহাঁটিও করতে হবে না। শিবনিবাস মন্দিরে এলে এই জায়গাটা আপনারা পেয়েই যাবেন। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দারুণ লাগছিল। এখান থেকে একটু অন্য জায়গায় যাব, কিন্তু তার আগে একটু রাজবাড়ির ধ্বংসাবশেষটা দেখে নিলাম, ভালো লাগলো। রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে এবারে আবার রওনা দিলাম। এখান থেকে আমি যাব পাবাখালীর দিকে। সেখানে আছে চূর্ণী নদী এবং ইছামতি নদীর সংযোগস্থল। সেই জায়গাটাই একবার দেখতে যাওয়া। মন্দির চত্বর থেকে টোটো মেলে, তবে আমি হেঁটেই চলেছি। সুন্দর আমবাগান, লিচু বাগানের পাশ দিয়ে পথ, আমার তো ভালোই লাগছে। তবে হ্যাঁ, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। যারা আপনারা হাঁটতে সক্ষম নন তারা কিন্তু টোটোই নিয়ে নেবেন। আধ ঘন্টা মতো হেঁটে আমি চলে এসেছি পাবাখালী ডায়মন্ড ক্লাবের কাছে। এখানেই রয়েছে সেই 2 নদীর উৎপত্তি স্থল। ওই তো দেখা যাচ্ছে নদী। চলুন এবার একটু কাছে যাওয়া যাক। জায়গাটা কিন্তু ভারী সুন্দর, নিরিবিলি, নির্জন। তবে ধাক্কা লাগলো ইছামতির চেহারা দেখে।
ইছামতি নদীর উৎপত্তিস্থল, সেটা এখন সর্ষে বা ধান ক্ষেত। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার কাছে এই পাবাখালী নামক জায়গায় মাথাভাঙা নদী দুভাগে বিভক্ত হয়েছে। একটি শাখা চূর্ণী নদী রূপে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, আর একটি শাখা ইছামতি নদী নামে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। ইছামতি ভারতে 19.5 কিলোমিটার তির্যকভাবে অতিক্রম করে মুবারকপুরের কাছে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রায় 36 কিলোমিটার ঘুরে ফিরে আবার ভারতে প্রবেশ করে নদিয়ার দত্তফুলিয়া দিয়ে। এরপরে ইছামতি নদী বনগাঁ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বসিরহাট মহকুমার হাসনাবাদ পর্যন্ত গিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে কালিন্দী ও ধানসা নামে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে। স্রোতস্বিনী ইছামতি নাব্যতা হারিয়ে অনেকদিন ধরেই মৃতপ্রায়। কচুরিপানার পলি জমে জমে নদীর হতশ্রী দশা। পলি জমে মাথাভাঙা নদীর এই উৎসমুখ থেকে ইছামতি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে বহু অংশে চরও জমেছে। পাবাকালী থেকে ফতেপুর পর্যন্ত ইছামতির প্রায় 19.5 কিলোমিটার পথই জলশূন্য। সেখানে এখন নদীখাতে ধান চাষ হয়। উৎসমুখে রেল সেতুর পাশে নদীখাত অবরুদ্ধ করে তৈরি হয়েছে সড়ক পথ। সেই পথে অবিরত যাতায়াত মোটরসাইকেল, টোটো থেকে শুরু করে মোটর ভ্যান সকলেরই। সময়ের সঙ্গে সঙ্গে মাথাভাঙা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বর্তমানে ইছামতির কার্যত কোনো উৎসমুখী নেই। নদী হিসেবে যেটুকু যা চোখে পড়ে তা চূর্ণী নদী। অবশ্য এই এলাকার সৌন্দর্য এক কথায় অসাধারণ। বিশেষ করে এই শীতের সময়ে নদীর দুপাশ দিয়ে হলুদ সর্ষে ক্ষেত তার সৌন্দর্যে যেন আলাদা জৌলুস এনে দিয়েছে। আমার কিন্তু দারুণ লাগছিল জায়গাটি। লোকালয়ের কাছে হলেও এখানে মানুষজনের দেখা নেই, নিজের মতো করে নদীকে পাওয়া যায়। শীতের সময় খোলামেলা জায়গা, কনকনে একটা হাওয়া আছে, তবুও মন প্রাণ ভরে উপভোগ করছিলাম নদী তীরে সেই সৌন্দর্যকে। বেশ কিছু সময় এখানে কাটিয়ে এবার মনে হলো মিষ্টিটা খাওয়া যাক। সেই যে আসার সময় তাড়াহুড়ো করে একটু সন্দেশ কিনেছিলাম। স্থানীয় মানুষই বলেছিলেন নলেন গুড়ের মিষ্টি খেতে হলে রসগোল্লা বা সন্দেশই ভালো, তাই সন্দেশই নিয়ে নিয়েছি। এবারে সেটাই খাওয়া হবে। মাথাভাঙা নদী এখানে মাথা ভেঙে দুভাগ হয়েছে। একটি চলে গিয়েছে চূর্ণী রূপে, আর একটি চলে গিয়েছে ইছামতি রূপে। আমরা চূর্ণী আর ইছামতির এই যে উৎপত্তিস্থল সেখানে ছিলাম, দেখিয়েছি আপনাদেরকে। জায়গাটা দেখে না আমার কষ্ট হচ্ছে, মানে ইছামতিকে দেখে বিশেষ করে। ইছামতি যারা টাকি বা ওইদিকে গেছেন, যারা ইছামতির একটা বিস্তীর্ণ রূপ দেখেছেন, ভয়াল রূপ দেখেছেন, তাদের কাছে এটা খুব একটা অপ্রত্যাশিত ব্যাপার হবে যে ইছামতি দেখুন, এই আমার পেছনে ইছামতি আটকে দেখালামই, একেবারে কিছুই নেই, তার কোনো স্রোত নেই, এখানে কোনো প্রবাহ নেই। মূল নদী থেকে ইছামতি প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। নদী গর্ভে বা নদী খাতে এখন এখানে চাষবাস হয়, প্রচুর সর্ষে টর্ষে ধান টান এসব হয়েছে। আমি হাঁটছি একদম ইছামতির পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে। তবে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। ইছামতি যদি নাও এখান থেকে হয়, কিন্তু একটা জিনিস বলতে হবে যে জায়গাটা অসাধারণ। এখন তো বিশেষ করে এই শীতের মরশুমে সর্ষে টর্ষে হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। প্রচুর শাকসবজি, আম বাগান, লিচু বাগান চারদিকে আছে। ফলে এমনি জায়গাটা কিন্তু দারুণ। মানে আপনারা যদি আসেন, পাবাখালী আসাটা খুব কঠিন ব্যাপার নয়। আমি হেঁটে এসেছি, আমার হাঁটতে ভাল লাগছিল তাই। কিন্তু এখানে কিন্তু আপনারা দিব্যি আসতে পারেন করি, মানে টোটো চেপে, টোটো যায় এখান দিয়ে, ভাল লাগছে। তো এরকম একটা জায়গায় এসে একটু মিষ্টি না খেলে হয় না। আমরা তো মিষ্টি কিনেছিলাম, তো তখন আর দেখাতে পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। দারুণ লাগছিল। হ্যাঁ, তো এই মিষ্টিটা একটুখানি খেয়ে দেখা যাক যে মিষ্টিটা কি হলো না হলো। ওরা সকলে আমাকে, স্থানীয় মানুষরা বলছিলেন যে গুড়ের যদি মিষ্টি খান তাহলে সন্দেশ খাবেন, এখানকার কাঁচাগোল্লা বা সন্দেশ, সেটাই নেওয়া হয়েছে। দাম একটু বেশি আমাদের তুলনায়। আমাদের ওখানে, মানে আমি গোবরডাঙ্গা বা পার্শ্ববর্তী অঞ্চলের কথা বলছি, সেখানে কাঁচাগোল্লার যে দাম এখানে তার চেয়ে অনেকটাই বেশি, প্রায় 450 টাকা কেজি। যাই হোক, কাঁচাগোল্লা মুখে পুরলাম, একটু মাখো মাখো। এখানে আমাদের যেমন ঝুরঝুরে হয়, এখানে একটু মাখো মাখো, গুড়ের গন্ধ আছে, খারাপ না। দারুণ বলবো না, কিন্তু ভালো। দাম আন্দাজে মোটামুটি। যাই হোক, মিষ্টি টিষ্টিও খাওয়া হলো, অপূর্ব প্রকৃতি দেখা হলো, মাছ দিয়ার সমস্ত কিছু দেখা প্রায় অনেকটা শেষ হয়ে এসছে। এবারে ফিরবো আমরা, দেখি মধ্যাহ্নভোজন কোথায় করা যায়। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি স্টেশনের কাছে কিছু পাই, খেয়ে দিয়ে তারপর বাড়ির পথ ধরা। আপাতত একটু ইছামতি চূর্ণী এই যে উৎপত্তিস্থল, সেই জায়গাটার সৌন্দর্যকে চেটে পুটে উপভোগ করে নেওয়া। আজকে বেশ ঠান্ডা, কিন্তু দেখুন আমি চাদর গায়ে দিয়ে আছি। চাদর আজকে সারাদিন খুলতেই পারিনি,
সূর্যের মুখ দেখা যায়নি, দারুণ। এটাও কিন্তু একটা উপভোগ্য বিষয়। ইছামতির ধার ঘেঁষে এই পথ গিয়েছে রেল ব্রিজের দিকে, আমিও চলেছি সেই দিকেই। রেল ব্রিজের নিচ দিয়ে আমি যাব আরও ওপাশে, ওদিকে আছে গাজনা থেকে মাঝদিয়া যাওয়ার পথ, সেই পথে ধরব আমি। ধরে নিয়েছি গাজনা মাঝদিয়া রোড। এই পথ ধরে যাচ্ছি স্টেশনের দিকে। এখান থেকে স্টেশন 1.5 কিলোমিটারের মতো পথ। এই সময় কোনো টোটোই পেলাম না, তাই হেঁটেই চলেছি। আমার অবশ্য তেমন অসুবিধা হচ্ছে না। স্টেশনে গিয়ে মধ্যাহ্নভোজন সেরে আমি বাড়ি ফেরার ট্রেন ধরব। চলে এসেছি স্টেশনের কাছাকাছি, কিন্তু এখানে তেমন কোনো ভাতের হোটেল চোখেই পড়ল না। রেস্টুরেন্ট আছে, কিন্তু সেগুলি স্টেশনের ওপাশে। তবে কিছু থাক বা না থাক, অগতির গতি বিরিয়ানি কিন্তু আছে। 2টি দোকান নজরে এলো, অগত্যা ঢুকে পড়েছি বিরিয়ানির দোকানেই। নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। খুব আহামরি কিছু নয়, তবুও দুপুরে পেটে একটু ভাত তো পড়বে। মাটন বিরিয়ানির দাম 150 টাকা প্লেট। বিরিয়ানি খেয়ে এবার চলে এসেছি মাঝদিয়া স্টেশনে। একটু অপেক্ষা, তারপরে ধরে নেব সরাসরি শিয়ালদহ লোকাল। নামবো একেবারে দমদমে গিয়ে। ধরে নিয়েছি ট্রেন। আবার সেই সুন্দর দৃশ্যাবলী, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমার ট্রেন। এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। ট্রেনে আসে সুবিধাজনক। শিয়ালদহ বা দমদম থেকে গেদে লোকাল সরাসরি মাঝদিয়া আসে, সময় লাগে 2.5 ঘন্টা মতো। এছাড়াও রানাঘাট পর্যন্ত এসে সেখান থেকেও গেদে লোকাল ধরে মাঝদিয়া নামা যায়। শিবনিবাস গেলে মাঝদিয়ার আগে স্টেশন তারকনগর হল্টে নামাই ভালো। গাড়িতে এলে 2 ভাবে মাঝদিয়া যাওয়া যায়। কলকাতা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগর এসে সেখান থেকে মাঝদিয়ার রাস্তা ধরে নিতে পারেন। এক্ষেত্রেও শিবনিবাস আগেই পড়বে। এছাড়াও 34 নম্বর জাতীয় সড়ক ধরে বড়জাগুলিয়া এসে সেখান থেকে গোপালনগর হয়ে সিন্দ্রানী, সিন্দ্রানী থেকে আবার বগুলা গাজনা হয়েও মাঝদিয়া পৌঁছানো যায়। গাড়িতে কম বেশি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। মাঝদিয়া বা শিবনিবাস এলাকায় এখন বেশ কিছু রিসর্ট বা হোমস্টে হয়েছে। নেটে তার খোঁজ মিলে যাবে সহজেই। থাকার অসুবিধে কিন্তু হবে না। খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আছে বিরিয়ানির দোকানও। আমি কিন্তু আজ দারুণ ঘুরেছি। শেষে 2 নদীর উৎপত্তিস্থলে এসে মনটা ভরে গেল। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার ফিরে আসব সামনের বুধবারে নতুন কোথাও যাওয়া এবং খাওয়ার সুলুক সন্ধান নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।